ডিআরজি কিডস। আজকের গল্প জাদুর গাছ। এক গ্রামে দুই বন্ধু থাকত, রমন আর কিষণ। কিষণ খুব গরিব ছিল, গরু ভেড়া লালন পালন করে জীবনযাপন করত আর খুবই সৎ ছিল। কিন্তু রমন তেমনটা ছিল না। ও ধনী ছিল, তাও আরও পয়সার লোভ ছিল। ওর কাছে অনেক জমি জমা ছিল, বড় বাড়ি আর অনেক টাকা পয়সা ছিল। ওর ক্ষেতের কর্মচারীদের ও খুব জ্বালাতো। এত আস্তে আস্তে কাজ করছো কেন? তাড়াতাড়ি হাত চালাও। মালিক, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, একটু বিশ্রাম করে নি। না, বিশ্রাম করার কোনো দরকার নেই, আগে কাজ শেষ করো। এইভাবেই সব কর্মচারীর সাথেও দুর্ব্যবহার করত। অন্যদিকে কিষানের ব্যবহারে সবাই খুশি হতো। কিষান, তুমি আমার গরু ভেড়াদের এত ভালোভাবে দেখাশোনা করো যেন ওরা তোমার নিজের লোক। মালিক, ওরা তো আমার আপনই, ওদের সাথে আমার খুব ভালো লাগে। আমি ওদের আনন্দ রাখে বলেই তো ভগবানও আমাকে আনন্দে রাখে। তোমার তুলনা হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি ওদেরকে নিয়ে যাও। আচ্ছা মালিক। কিষান জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে গরু ভেড়াদের চড়ানোর জন্য। দুপুরে ঘুম আসলে ও ওখানেই ঘুমিয়ে পড়ে। সন্ধেবেলায় যখন বাড়ি ফেরার সময় হয়, তখন কিষান খেয়াল করে ওর একটা গরু উধাও। আরে, আরেকটা গরু গেল কোথায়? কি জানি কোথায় চলে গেল। মালিক যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে। এখন আমি কি করব? ও চিন্তায় এদিক ওদিক খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও গরুটা পায় না। তখন ও ভাবে, গরুটাকে তো কোথাও পেলাম না। এইভাবে খুঁজতে থাকলে অনেক দেরি হয়ে যাবে। বরং আমি এদের সবাইকে বাড়িতে রেখে আসি, তারপর রাতে গরুটাকে খুঁজতে বেরোবো। মালিকের আসার আগে পেয়ে যাব। এই চিন্তা করে ও বাকি গরুগুলোকে জমিদারের বাড়ি পৌঁছে গোয়াল ঘরে বেঁধে দেয়। ওখানে একটা গরু কম আছে, সেটা কেউ বুঝতে পারে না। তারপরও নিজের বাড়ি যায় আর নিজের মাকে বলে, মা, আমি একটা বড় বিশাল ভুল করেছি। কি হয়েছে বাবা? মা, আজকে জঙ্গলে যখন পশু চড়াতে গেছিলাম তখন তন্দ্রা আসে আর আমি ঘুমিয়ে পড়ি। সন্ধেবেলা যখন ঘুম ভাঙে দেখি একটা গরু উধাও। অনেক খুঁজলাম কিন্তু পেলামই না। বাবা, এ তুই কি বলছিস? মালিক জানতে পারলে তো বিরাট বিপদ হবে। মা, রাতে জঙ্গলে যাব গরুটাকে খুঁজে বের করতে। মালিক শহরে গেছেন, উনি কাল সকালে আসবেন। ততক্ষণে আমি গরুটাকে খুঁজে আনবো। ঠিক আছে বাবা। রাতে কিষণ গরুটাকে খুঁজতে বেরোয়। খুঁজতে খুঁজতে ও জঙ্গলে পৌঁছে যায়। ওখানে একটা গাছের নিচে এক বয়স্ক লোক বসেছিল। বাবা, আপনি কি এই রাস্তা দিয়ে কোনো গরু যেতে দেখেছেন? বাবা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার আছে? কিষণের পুটলিতে খাওয়ার জন্য কিছু ছিল, যেটা ও নিজের জন্য এনেছিল। সেটাই ও বাবাকে দিয়ে দেয়। বাবা, আপনি আমার খাবারটা খেয়ে নিন। কিন্তু বাবা, তুমি কি খাবে তাহলে? কোনো ব্যাপার না বাবা, আমার খিদে পায়নি। বাবা কিষণের দেওয়া খাবার খান, তারপর বলেন, বাবু, কিছুটা দূরত্বের মধ্যে একটা ঘাটি আছে এখানে, হয়তো তোমার গরু ওখানে চলে গেছে। কিষণ বাবাকে ধন্যবাদ বলে ওখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু জঙ্গল শেষই হচ্ছিল না আর অনেক রাত হয়ে যায়। ক্লান্ত হয়ে কিষণ ওখানেই একটা গাছের নিচে বসে পড়ে। ওর খুব খিদে পায়। খুব খিদে পেয়েছে, যদি খাওয়ার জন্য কিছু পেতাম। কিষণ যেই খাবার কথা বলে, ওর সামনে খাবারে ভর্তি একটা থালা এসে উপস্থিত হয়। আরে, এই খাবার কোথা থেকে এলো? ও তাড়াতাড়ি সব খাবার খেয়ে ফেলে। তারপর ওর ঘুম আসে। ও বলে, যদি এখানে বিছানাও পাওয়া যেত। বলার সঙ্গে সঙ্গে ওখানে বিছানা উপস্থিত হয়। এটা দেখেও বুঝতে পারে যে ও একটা জাদুর গাছের নিচে বসে আছে। তার কাছে যা চাইবে সব পাওয়া যায়। ও ঘুমিয়ে পড়ে। তারপর সকাল হয়। আমার গরুটাকে ফেরত পেলে ভালো হতো। ওর কথা শেষ হতে না হতেই গরু সামনে এসে উপস্থিত হয়। ও খুব খুশি হয়ে যায় আর চিন্তা করে ওর কিছু দরকার হলে ও এখানে এসে গাছের কাছে চেয়ে নেবে। দারুণ তো, আমার কিছু দরকার পড়লে আমি গাছের কাছে এসে চাইবো। অনেক অনেক ধন্যবাদ গাছ। তারপর ও নিজের গরুকে নিয়ে ফেরে। চলার পথে
সেই বাবার সাথে আবার দেখা হয়। বাবা ওকে ঘাটির রাস্তা বলেছিল, তাই ও বাবাকে ধন্যবাদ জানায়। ধন্যবাদ বাবা, আমাকে ওই ঘাটির রাস্তা বলার জন্য। আমি তো শুধু রাস্তা বলেছিলাম, কিন্তু ভগবান তারই সাহায্য করে যার মন পরিষ্কার আর সৎ হয়। তুমি ওই গাছের কাছে শুধুমাত্র হারানো গরু চেয়েছো, গাছ সব জানে। তুমি নিজের ভাগের খাবার আমাকে দিয়েছিলে। ভগবান তোমার মঙ্গল করুক। তারপর কিষান নিজের বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি পৌঁছে ও সব কিছু মাকে জানায়। বাবা, তুই তো খুব ভালো কাজ করেছিস। সব সময় এরকম সৎভাবেই কাজ করবি। এখন যা, মালিকের গরুটা দিয়ে আয়। কিষান গরু নিয়ে জমিদারের বাড়ির দিকে এগোয়। রাস্তায় ওর দেখা হয় বন্ধু রমনের সাথে। আরে কিষান, এই সকাল সকাল গরু নিয়ে কোথায় যাচ্ছিস? আরে কি বলবো তোকে, কালকে এই গরুটা জঙ্গলে হারিয়ে গেছিল। তারপর কিষান রমনকে জাদুর গাছের ঘটনা খুলে তুই বলে। সত্যি কথা বলছিস কিষান? হ্যাঁ হ্যাঁ সত্যি, ওই গাছের জন্যই আমি গরুটাকে খুঁজে পেয়েছি। এই কথা শুনে রমনের খুব লোভ হয়। ও চিন্তা করে ও ওই গাছের নিচে অনেক ধন সম্পত্তি চাইতে পারবে। জাদুর গাছ যা চাইবো তাই পাবো? তাহলে তো আমি অনেক ধন সম্পত্তি নিয়ে আসবো। না বন্ধু, এরকম করিস না, লোভ করা ঠিক না। তাছাড়াও তোর কাছে তো সবকিছু আছে। আরে ধন সম্পত্তি কখনো বেশি হয় না, আমি এগোই, বুঝলি? রমন আনন্দে আত্মহারা। পরের দিন অনেকগুলো ব্যাগ নিয়ে সেই গাছের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে ও বাবার কাছে গিয়ে পৌঁছয়। আচ্ছা, এই জাদুর গাছটা কোথায়? তাড়াতাড়ি বলো। বাবা, আমার খুব খিদে পেয়েছে, আগে খাওয়ার জন্য কিছু দাও। আমার কাছে খাবার জন্য কিচ্ছু নেই। আমার খাবার তোমাকে দিয়ে দিলে আমি কি খাবো? হ্যাঁ, শিগগিরই রাস্তাটা বলো। বাবা রমনকে ঘাটির রাস্তা বলেন। ও গাছের কাছে পৌঁছায়। তারপর গাছের নিচে গিয়ে বলে, আমাকে অনেক ধন সম্পত্তি দাও, এত সম্পত্তি দাও যে চোখের সামনে যেন শুধু সম্পত্তিই দেখতে পাই। কিন্তু গাছ কোনো ধন সম্পত্তি দেয় না। রমনের খুব রাগ হয়। আরে তাড়াতাড়ি দাও, আমার অনেক ধন সম্পত্তি চাই। তারপর গাছের নিচে ধন সম্পত্তি উপস্থিত হয়। আরে বাহ কিষান, তুই তো ঠিকই বলেছিলি, এটা তো জাদুর গাছ। এবার দেখিস আমি কত বড় লোক হয়ে যাব। রমন তাড়াতাড়ি সব ধন ব্যাগে ভরতে শুরু করে। ও নিজের কাজে এত ব্যস্ত হয়ে পড়ে যে খেয়াল করে না ওর চারিদিকে ধন সম্পত্তি ভর্তি হয়ে যায়। আস্তে আস্তে ও ধন সম্পত্তিতে ঢাকা পড়ে যায়। তারপর ও নিঃশ্বাস নেওয়ার মতো জায়গাও পায় না। আরে আমাকে বাঁচাও, আমি কি করব, নিঃশ্বাস নিতে পারছি না যে। এ কি, আমার হাত পাও দেখছি সম্পত্তির মধ্যে ঢুকে গেছে। আরে কেউ বাঁচাও। ও জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ওর দম বন্ধ হয়ে আসে। তখনই ওখানে বাবা আসেন, আর হঠাৎ সব ধন উধাও হয়ে যায়। ধন সম্পত্তি পেলে? আমাকে ক্ষমা করে দিন বাবা, আমার ধন সম্পত্তি চাই না। আজ আমার লোভই আমার প্রাণ নিচ্ছিল, আমি আর কখনো লোভ করব না। ও গাছের কাছেও ক্ষমা চায়। জাদুর গাছ, আমাকে ক্ষমা করে দাও। তখন বাবা বলেন, কিষান কোনো লোভ করেনি, ও বিপদে পড়েছিল, তাই ও যা চেয়েছে গাছ ওকে দিয়েছে। কিন্তু তুমি লোভের জন্য এখানে এসেছিলে, সেই জন্যই তোমার সাথে এসব হয়েছে। এরপর রমন শুধরে যায় আর কখনো লোভ না করার শপথ নেয়, আর অন্যদের দুঃখ কষ্ট বুঝতে শুরু করে। জাদু রুটি। রতন আর তার পরিবার গরুর দুধ বেচে নিজের সংসার চালাতো। একদিন গরুটা মারা যায়। তাদের খাবার জোগাড় করা মুশকিল হয়ে পড়ে, কিন্তু তখনও তারা এক গরিব বুড়িকে নিজেদের ভাগের খাবার দিত। তারপর ওদের ভাগ্যই পাল্টে যায়। মাধোপুর নামে এক গ্রামে রতন, তার বউ গীতা আর মেয়ে মিতুকে নিয়ে থাকত। তার একটা গরু ছিল, যার দুধ বেচে ওরা সংসার চালাতো। গীতা, আমি দুধ বিক্রি করতে যাচ্ছি। আজ গরুটাও দুধ কম দিয়েছে, দেখি কত টাকা পাওয়া যায়। কোনো ব্যাপার নয় গো, যা পাওয়া যাবে তাতেই কাজ চালিয়ে নেব। রতন দুধ বিক্রি করতে বেরিয়ে যায়। মিতু স্কুল যাওয়ার জন্য তৈরি হতে থাকে। মিতু মা, তাড়াতাড়ি তৈরি হয়ে স্কুলে যাও,
হ্যাঁ মা, আমি এক্ষুনি তৈরি হচ্ছি। তখনই বাড়ির বাইরে থেকে কারোর ডাক শোনা যায়। মিতু বাইরে এসে দেখে একজন বয়স্কা মহিলা দাঁড়িয়ে আছে। দিদিমা, কি চাই আপনার? মা, কিছু খাবার দাও, খুব খিদে পেয়েছে। ঠিক আছে দিদিমা, আমি এক্ষুনি আনছি। মা, বাইরে একজন দিদিমা এসেছেন, তাকে কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে ওনার। ঠিক আছে। গীতা রান্নাঘর থেকে থালায় করে রুটি তরকারি নিয়ে এসে দিদিমাকে দেয়। মা, নিন, খেয়ে নিন। মা, তোমরা সব সময় সুখে থেকো। তোমরা এই ক্ষুধার্তকে খাবার দিয়েছো। খাবার খেয়ে সেই বয়স্কা মহিলা গীতাকে আশীর্বাদ করে চলে যান। আর এইভাবে প্রতি ৩-৪ দিন পর পর সেই বয়স্কা মহিলা গীতার কাছে খাবার চাইতে আসতেন, আর গীতা আর মিতুও তাকে খাবার খাওয়াতো। আর খাবার খেয়ে উনি ওদের আশীর্বাদ করে চলে যেতেন। ভগবান তোমাকে আর তোমার পরিবারকে সুখে রাখুক। এরপর একদিন যখন রতন গরুর দুধ দোয়াতে যায়, তখন দেখে তার গরুটা মাটিতে নিষ্প্রাণ হয়ে পড়ে আছে। গরুটা মারা গিয়েছিল। আরে এটা কি করে হলো? আমাদের আদরের গরুটা মরে গেল কি করে? এই বলে চেঁচাতে থাকে। আর তার চিৎকার শুনে গীতা আর মিতু দৌড়ে সেখানে যায়। এ কি হয়েছে আমাদের গরুটার? হয়তো রাতে কোনো সাপ ছোবল মেরেছে। এবার আমরা কি করব? আমাদের পরিবারের এটাই তো সহায় সম্বল ছিল। মা, আমরা অন্য একটা গরু নিয়ে আসবো। না মা, আমাদের কাছে আর একটা গরু কেনার মতো টাকা নেই। তোমরা কোনো চিন্তা করো না, আমি একটা না একটা কাজ খুঁজে নেব। তাতে যা টাকা জমবে সেটা দিয়ে আমরা আরেকটা গরু কিনবো। এইভাবেই দিন কাটতে থাকে। রতন রোজ গ্রামের বাইরে গিয়ে লোকেদের কাছে কাজ চাইতো, কিন্তু কোনো কাজ জুটতো না। দাদা, কোনো কাজ থাকলে আমায় বলো না, আমি সব করতে পারবো। না ভাই, আমার কাছে তোমার জন্য কোনো কাজ নেই। বেচারা রতন হতাশ হয়ে নিজের বাড়ি ফেরে আর স্ত্রীকে বলে যে সে কোনো কাজ পায়নি। এবার আমরা কি করব? আমাদের কাছে খাবার মতো আর কিছুই নেই। আজ খাওয়ার মতো আছে কিছু? আজ একটাই রুটি শুধু বেঁচে আছে, বাড়িতে আর আটাও নেই। তুমি আর মিতু অর্ধেক অর্ধেক করে রুটিটা খেয়ে নাও। না, তোমরা দুজন খাও। তখনই ওরা দিদিমার ডাক শুনতে পায়। মা, খাবার দে। এই নাও দিদিমা, আজ একটাই রুটি তৈরি হয়েছে, বাড়িতে আর কিছুই নেই। যে রুটিটা বেঁচে ছিল সেটাই মিতু দিয়ে দেয়। ভগবান তোমাকে সুখে রাখবে। এই বলে দিদিমা চলে যায়। তিনজন খালি পেটে ঘুমিয়ে পড়ে। সকাল হয়, দরজার বাইরে থেকে বয়স্কা মহিলার ডাক আসে, আর গীতা তখন বাইরে আসে। মা, আজ আপনাকে দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই। মা, আজ আমি নিতে নয়, দিতে এসেছি। এই বলে সে তার পুঁটলি থেকে একটা রুটি বার করে দেয়। এই নাও মা, তোমাদের কাছে খাওয়ার জন্য কিছুই নেই তো, এটা খেয়ে নিও। না মা, আপনি খেয়ে নিন, আমরা কিছু না কিছু ব্যবস্থা করে নেব। মা, এই রুটিটা তোমারই। এটা একটা জাদু রুটি, এটা কখনো শেষ হবে না। আর এই রুটির সামনে তুমি যে তরকারির নাম নেবে সেটাই চলে আসবে। এই বলে দিদিমা অদৃশ্য হয়ে যায়। গীতা রতন আর মিতুকে সমস্ত কথা বলে। মা, আমার খুব খিদে পেয়েছে, এই রুটির কাছ থেকে কোনো তরকারি চেয়ে নাও না। গীতা রুটিটা দুটুকরো করে আর রতন আর মিতুর সামনে দুটো থালায় রাখে, আর আলু কপির তরকারির নাম করে। দুটো থালাতেই তরকারি এসে যায়। রতন তার অর্ধেক রুটির অর্ধেক গীতাকে দেয়। তিনজনে খেতে থাকে। যেমন দিদিমা বলেছিল রুটি শেষ হবে না, ঠিক তেমনই একটা শেষ হতে না হতেই আরেকটা এসে যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, খাবারের ব্যবসা শুরু করলে কেমন হয়? হ্যাঁ, এখন তো আমাদের যা দরকার হবে আমরা রুটির থেকেই চেয়ে নেব। রতন একটা ধাবা চালু করে। সেখানে ও সবাইকে রুটি তরকারি আর ডাল ভাত খাওয়াতে থাকে। খরিদ্দার যখন যা খেতে চাইতো রতন ওই রুটির থেকে চেয়ে নিত। এইভাবেই দেখতে দেখতে ওর ধাবা একটা বড় হোটেলের রূপ নেয়, যেখানে অনেক লোক কাজ করতে শুরু করে। আর রতনের ছোট বাড়ি ততদিনে বড় বাংলো হয়ে গেছে। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই
যে আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। আমাদের কাজের ফল কোনো না কোনো রূপে আমাদের কাছেই ফেরত আসে। গল্প ৪ বন্ধু। বহুকাল আগের কথা, একটি ছোট্ট নগর ছিল এবং ওখানে যারা থাকতেন তারা খুব ভালো মানুষ ছিলেন। ওই নগরে ৪ বন্ধু থাকত এবং ওরা সবাই যুবক ছিল আর একে অপরের খুব ভালো বন্ধু ছিল। ওই ৪ বন্ধুর মধ্যে একজন ছিল রাজকুমার, দ্বিতীয় জন ছিল রাজা মশাইয়ের মন্ত্রীর ছেলে, তৃতীয় জন ছিল শাহুকারের ছেলে এবং চতুর্থ জন ছিল কৃষকের ছেলে। ওরা সবাই সবসময় একসাথে খেলতো, খেত, ঘুরত এবং মজা করত। একদিনের কথা। তো কি হয়েছে বাবা? স্বর্গ এবং পাতাল কি কখনো মেলে? না বাবা, আমি ওদেরকে ছাড়তে পারবো না। খোকা, তুমি বুঝতে পারছো না। বাবা, আমি এই বাড়ি ছাড়তে পারি, কিন্তু আমার বন্ধুদের নয়। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কৃষক এই কথা শুনে খুব রেগে গেল এবং বলল যে তোমার যেটা ঠিক মনে হয় তুমি তাই করো। কৃষকের ছেলে ৩ বন্ধুর কাছে চলে যায় আর সব কথা খুলে বলে এবং ওরা ৩ জন নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আর ৪ বন্ধু জঙ্গলে চলে যায়। ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, চারিদিক থেকে নানা রকম আওয়াজ আসতে থাকে। ওরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছিল এবং ওদের খুব খিদেও পেয়েছিল। এই সব দেখে কৃষকের ছেলে বলছে, তোমরা সবাই আমার জন্য নিজেদের ওপর এত বিপদ ডেকে আনলে। না না, সেটা কি করে হয়? আমাদের এক বন্ধু অসুবিধায় থাকলে আমরা কি করে ভালো থাকবো বলো? আমরা বাঁচবো একসাথে আর মরবো একসাথে। বন্ধুত্ব যেন এমনই হয়। একটা গাছের নিচে ৩ জন বন্ধু শুয়ে পড়ল, কিন্তু কৃষকের ছেলে ঘুমাতে পারছিল না। ও এই ৩ জনের জন্য চিন্তিত ছিল। ও ভগবানের কাছে প্রার্থনা করছিল, হে ভগবান, তুমি যদি সত্যিই থেকে থাকো তাহলে তুমি আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসো। ওর কথা শুনে ভগবান এক বুড়ো লোকের রূপ ধরে আসে এবং বলে, চেয়ে নে বাবা, যা তোর দরকার। দেখ, এই ঝোলাতে অনেক হিরে রয়েছে। না, আমার হিরে চাই না। আমার বন্ধুদের খুব খিদে পেয়েছে, এদের জন্য খাবার চাই। আমি তোমাকে একটা রহস্যের কথা বলতে পারি। ওই যে সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছ, ওতে 4টে আম আছে। একটা পুরো পাকা, দ্বিতীয়টা ওর থেকে একটু কম পাকা, তৃতীয়টা ওর থেকে আরো কম পাকা এবং চতুর্থটা কাঁচা আছে। এতে রহস্যের কি আছে? এই 4টে আম তোমরা 4 জন খাও। তোমাদের মধ্যে যে প্রথম আম খাবে সে রাজা হবে, যে দ্বিতীয় আম খাবে সে ওই রাজার মন্ত্রী হবে, তৃতীয় আম যে খাবে ওর মুখ থেকে হিরে বেরোবে, আর চতুর্থ আম যে খাবে তার কিন্তু আজীবন কারাবাস হবে। এই বলে ভগবান অদৃশ্য হয়ে গেলেন। যখন সবাই ঘুম থেকে উঠল, কৃষকের ছেলে বলল যে তোমরা সবাই হাত মুখ ধুয়ে নাও এবং সবাই এক একটা আম খেয়ে নাও। এই বলে ও নিজের জন্য সব থেকে ছোট যে কাঁচা আমটা ছিল সেটা রেখে দিল। সবার আম খেয়ে একটু ভালো লাগলো। ওরা সবাই নিজেদের গন্তব্যে রওনা দিল। হাঁটতে হাঁটতে যখন সবাই ক্লান্ত হয়ে গেল, তখন ওরা একটা কুয়ো থেকে জল তুলে খেতে লাগলো। যখন ওরা মুখ ধুতে গেল, তখন রাজকুমারের মুখ থেকে 3টে হিরে বেরোলো। ওটা ও রেখে দিল। পরের দিন মন্ত্রীর ছেলেকে একটা হিরে দিয়ে বলল, এই নাও হিরে, এটা দিয়ে কিছু খাবার নিয়ে এসো, ঠিক আছে? ও যখন হীরা নিয়ে বাজারে পৌঁছলো, তখন দেখল বাজনা সমেত একটা হাতি আসছে। আরে ভাই, এই হইচই কিসের? না, কিভাবে?
মন্ত্রীর ছেলে রাস্তার ধারে এসে গেছিল। হাতি ওর কাছে এসে হঠাৎ ওর গলায় মালা পরিয়ে দেয়। এইভাবে মন্ত্রীর ছেলে রাজা হয়ে যায়, কারণ ও পুরো পাকা আম খেয়েছিল। ও রাজ্যপাট সামলাতে গিয়ে নিজের বন্ধুদের কথা ভুলে গেল। অনেক সময় হয়ে যাওয়াতে মন্ত্রীর ছেলে ফিরছে না দেখে রাজকুমার শাহুকারের ছেলেকে দ্বিতীয় হিরে দিয়ে বলল যে, এই নাও হিরে, আর এটা বেচে কিছু খাবার নিয়ে এসো, ঠিক আছে? শাহুকারের ছেলে যখন হিরে নিয়ে বাজারে পৌঁছলো, ও দেখল সেখানে খুব ভিড় রয়েছে আর ভীষণ হইচই হচ্ছে। আর দেখতে পায় যে বাজনা সমেত একটা হাতি আসছে। আরে দাদা, এত হইচই কিসের? আচ্ছা, এই ব্যাপার। এর মধ্যেই হাতি দোকানদারের পাশে দাঁড়িয়ে থাকা শাহুকারের ছেলের গলায় মালা পরিয়ে দেয়, আর ও মন্ত্রী হয়ে যায় এবং ও বাকি বন্ধুদের কথা ভুলে যায়। এদিকে রাজকুমার এবং কৃষকের ছেলের খুব খিদে পেয়েছিল। এখন কি করা যায়? এখন আমি কিছু খাবার নিয়ে আসছি। এই নাও, এটাই শেষ হিরে। এই হিরেটা তুমি বাজারে নিয়ে যাও আর বিক্রি করে খাবার নিয়ে এসো। যখন কৃষকের ছেলে ওই হীরা দোকানদারের হাতে দিল, তখন দোকানদার ওর ছেঁড়া জামা কাপড় দেখে সন্দেহ হলো, আর ও ভাবল নিশ্চয়ই এই হিরে ও কারুর থেকে চুরি করে এনেছে। ও সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে আনলো আর কৃষকের ছেলেকে ধরিয়ে দিল। পুলিশ কৃষকের ছেলের একটা কথাও শুনল না আর ওকে গ্রেপ্তার করে নিল। ওকে আজীবন কারাবাসের সাজা শোনানো হলো। এটা কাঁচা আমের প্রভাবে হয়েছিল। এটা খুবই বিচিত্র নগর। আমার কোনো বন্ধু ফেরত এলো না। আমি এখানে থাকবো না। অনেক সময় কেটে গেল আর রাজকুমার নিজের হীরের চমৎকারের ফলে অনেক ধন জমা করল। আবার রাজা হয়ে গেল আর নিজের নতুন জীবন শুরু করল। যখন সব ঠিক হয়ে গেল, তখন ওর পুরনো বন্ধুদের কথা মনে পড়তে লাগলো। ও ওদের সন্ধান করতে লাগলো। তাতে জানতে পারল যে পাশের রাজ্যের রাজাই ওর এক বন্ধু। কি বন্ধু, আমাকে চিনতে পারছো? আরে বন্ধু, কোথায় ছিলে তুমি? এইভাবে দুই বন্ধু মিলে গেল, আর তৃতীয় জন ওই রাজ্যে মন্ত্রী ছিল, তাই ওর সাথেও দেখা হয়ে গেল। তারপর তিনজন মিলে কৃষকের ছেলে সন্ধান করতে শুরু করলো এবং জানতে পারল যে ও জেলে আছে। এই কথা ওদের খুব খারাপ লাগলো। ওদের এক বন্ধু ওদের জন্যই জেলে আছে। ওরা তিনজন ওখানে গিয়ে ওকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। রাজকুমার ওকে আলিঙ্গন করে নিজের পরিচয় দেয়। কৃষকের ছেলে খুশি হয়ে যায় আর সবাই আবার মিলে যায়। এরপর সবাই নিজের নিজের সম্পত্তি একত্রিত করে তার 4 ভাগ করল। সবাই একটি করে অংশ পেল। সবাই নিজের গ্রামে ফিরে এসে নিজেদের মা বাবার সাথে দেখা করে। গ্রামে সবাই খুব খুশি হয়। আসল বন্ধুত্ব সারা জীবন থেকে যায়। একটা আসল বন্ধু শত শত্রুর থেকে ভালো। কাহিনী বাহাদুর বাচ্চারা। এক শহরে গুরুধাম নামক এক স্কুল ছিল। এই স্কুলে সপ্তম শ্রেণীতে নিক্কি, পিঙ্কি, চিন্টু আর মোটু নামের 4 জন বন্ধু পড়ত। এরা 4 জন খুব ভালো বন্ধু ছিল আর খুব দুষ্টুমিও করত। পড়াশোনাতেও 4 জন খুব ভালো ছিল। স্কুলের লাঞ্চ ব্রেক হলে সব বাচ্চারা নিজের নিজের টিফিন নিয়ে ক্লাসের বাইরে আসত। এই 4 জনও নিজের নিজের টিফিন নিয়ে ক্যান্টিনে গিয়ে বসে। আরে মোটু, তুই আজ টিফিনে কি এনেছিস? ইডলি, সাম্বার, চাটনি। খুব বোরিং। তুমি কি এনেছো নিক্কি? আমি তো আজ স্পেশাল চিকেন স্যান্ডউইচ উইথ সস এনেছি। বাহ! আর তোমরা বলো তো আমি কি এনেছি? তোমাদের সবার পছন্দের। হাক্কা নুডলস। হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার। কি রে চিন্টু, তুই কি এনেছিস আজকে? আলুর পরোটা।
চারজন বাচ্চারা খাবার খেতে লাগলো এবং নিজেদের মধ্যে খাবার ভাগ করে নিল। বাহ, কি সুন্দর খেতেই আলুর পরোটা। এই নাও, আমার ইডলিও খেয়ে দেখো। আরে বাহ, নুডলসটা তো দারুণ খেতে হয়েছে। আমার ইডলি তো কেউ খাচ্ছে না। কোনো ব্যাপার না মোটু, তুমি ঘরে নিয়ে গিয়ে খেয়ে নিও। আরে না, আমি খাবো ইডলি সাম্বার। আইও রামা, ইডলি তো খুব টেস্টি। চিন্টু মোটুকে রাগাচ্ছে। কিছুক্ষণের মধ্যে লাঞ্চ শেষ হওয়ার ঘন্টা বেজে গেল আর চারজন বাচ্চা নিজেদের খাবার খেয়ে নিজের নিজের ক্লাসে চলে গেল। কাল কি আছে জানো? জানি না তো। আরে কাল আমার জন্মদিন। কেমন বন্ধু তোমরা যে নিজের বন্ধুর জন্মদিনও মনে নেই? সরি পিঙ্কি, কাল তোমার জন্মদিন অন্যভাবে আর অন্য কোথাও পালন করব। একদম, আমিও চিন্টু পিঙ্কির বার্থডে প্ল্যান করব। উই উইল গিভ হার সারপ্রাইজ। কি বলিস মোটু? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। আর এমনিতেও কাল রবিবার। চারজন ক্লাসে বসে পড়ে আর একে অপরকে থামস আপ করে। পরের দিন একটা বাগানে সকালবেলা তিন বন্ধু দেখা করে। নিক্কি, চিন্টু আর মোটু পিঙ্কির জন্মদিনের প্ল্যানিং করে। আমার মনে হয় বাসডিপোর ক্যান্টিনে জন্মদিন পালন করা উচিত। খুব বাজে আইডিয়া। নিক্কি, আচ্ছা আমরা কি একটা ছোট বোটে পালন করতে পারি না? না বাবা না, নদীতে তো একদম না। আমি তো সাঁতারও জানি না। তুই না মোটু সত্যিই খুব ভীতু। আমার জানা আরেকটা জায়গা আছে, সেটা কোথায়? পুরনো কালী মায়ের মন্দির, একেবারে নির্জন, কেউ যায় না ওখানে। আমরা খাওয়া দাওয়া আর বার্থডে সেলিব্রেশনের সব জিনিস নিয়ে ওখানে চলে যাব। ওখানে কেক কাটবো আর সেলিব্রেট করব। কেমন হবে বল? হ্যাঁ নিক্কি, কি বুদ্ধি তোমার। জন্মদিনও হবে আর পিকনিকও হবে, কিন্তু ওখানে যাব কি করে? তুই না সত্যি নিজের নিজের বাইসাইকেলে। কিন্তু এখন পিঙ্কিকে কিচ্ছু জানাবো না, ওকে সারপ্রাইজ দেব। ঠিক 12টার সময় আমরা মন্দিরের জন্য রওনা দেব। কিন্তু আমরা দেখা কোথায় করব? আমরা সবাই ঠিক 11:30টায় বাগানে দেখা করব নিজেদের সব জিনিস নিয়ে। মোটু, তুই মনে করে পিঙ্কিকে বলে দিস। ঠিক আছে নিকি বস, কিন্তু আমাদের সিক্রেট জন্মদিন পালনের নাম কি হবে? এর নাম হবে মিশন ওল্ড টেম্পল। সবাই নিজেদের হাত বাড়িয়ে বলে মিশন ওল্ড টেম্পল। ঠিক 11:30টায় নিক্কি আর চিন্টু নিজেদের সাইকেলে সব জিনিস নিয়ে বাগানে পৌঁছলো। মোটু এখনো আসেনি, ও সব সময় দেরি করে। ওই দেখো আসছে। মোটু সাইকেল থেকেই বলছে, মিশন ওল্ড টেম্পল। হ্যাঁ, মিশন ওল্ড টেম্পল। এ কি, বার্থডে গার্ল কোথায়? ওর তো এখানে প্রথম আসা উচিত ছিল। তখনই পিঙ্কি সাইকেলে করে আসে আর সবাই ওকে দেখে জোরে বলে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার পিঙ্কি। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আচ্ছা এবার বলো আমরা কোথায় যাচ্ছি? এটাই তো সারপ্রাইজ, এন্ড ডোন্ট আস্ক। আর হ্যাঁ, আমাদের এই প্ল্যানটার নাম হলো মিশন ওল্ড টেম্পল। মিশন ওল্ড টেম্পল? হ্যাঁ, মিশন ওল্ড টেম্পল। কাম অন, মুভ, এসো, ফলো মি। চারজন বাচ্চা মন্দিরের জন্য বেরিয়ে পড়ল। সবাই হেলমেট পরেছিল। কিছুক্ষণ পরে ওরা শহরের বাইরে চলে যায়। আরে বাহ, দেখো আমরা শহরের বাইরে চলে এসেছি। এখানে কত সবুজ গাছপালা। খালি রাস্তার ধারে চারিদিকে সবুজ গাছপালা রয়েছে। ওখান থেকে বাঁক নিলেই উঁচু নিচু রাস্তা আছে। একটু এগিয়ে নিক্কি সবাইকে দাঁড়াতে বলল। সবাই দাঁড়িয়ে পড়ল। সামনের বাঁ দিকে একটা উঁচু পাহাড়ে একটা মন্দির আছে। ওখানে যাওয়ার জন্য সিঁড়ি বানানো আছে। ওখানেই রাস্তার ধারে ছোট একটা ইটের ঘর বানানো আছে। চারজন বাচ্চা নিজেদের সাইকেল ওখানে রেখে লক করে দেয় আর ব্যাগ আর কেক নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। এখান থেকে কেউ সাইকেল নিয়ে যাবে না তো? কেউ জানতে পারবে তবে তো। আচ্ছা তাহলে এই হলো সারপ্রাইজ। হ্যাঁ, মাইন্ড ব্লোয়িং, কি দারুণ লোকেশন। মানে আমার বার্থডে এখানে সেলিব্রেট হবে। গুড। হ্যাঁ, এখানেই হবে পিঙ্কি বার্থডে সেলিব্রেশন। আজকে জমিয়ে পার্টি হবে। চারজন সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের পিছনে বড় গাছের নিচে বেদিতে চাদর বিছিয়ে সব জিনিস রেখে দেয়। জল, কোল্ড ড্রিঙ্কস, কেক আর স্ন্যাক্স। তখনই কিছু লোকেদের আওয়াজ পাওয়া যায়। আওয়াজ মন্দিরের পিছনের দালান থেকে আসছে। মনে হচ্ছে এখানে কেউ আছে, আওয়াজ আসছে। আমিও শুনেছি। চুপ, মন্দিরের পিছনে দালানে কিছু লোক আছে। এটা কি মুশকিল হলো, আমার তো ভয় করছে। ভয় পেও না, আমরা আছি তো।
চলো ওই গাছের পিছন থেকে দেখে গিয়ে। চারজন বাচ্চারা গাছের পিছন থেকে লুকিয়ে দেখছে। চিন্টু ওর দূরবীন দিয়ে দেখছে আর আস্তে আস্তে সবাইকে বলছে ওখানে 3 জন আছে যাদের দেখে দুষ্কৃতী মনে হচ্ছে। ওরা একজনকে বেঁধে রেখেছে। ওখানে অনেক হাতিয়ার রাখা আছে, বোমাও রাখা আছে। রাত 9টার সময় রেল স্টেশন ওড়াতে হবে, সবাই তৈরি থেকো। ও মাই গড, এ তো দেখছি দুষ্কৃতীদের আড্ডা। আজ রাত 9টায় এরা আমাদের রেল স্টেশন বোমা মেরে উড়িয়ে দেবে। এতে আমরা কি করতে পারি চিন্টু? এটা কি হলো? সমস্ত প্ল্যান ভেস্তে গেল। আমরা না হয় পুলিশকে খবর দিই। আমি খবরেই দুষ্কৃতিকারীদের ব্যাপারে শুনেছিলাম। শুধু শুধু পুলিশকে ডাকার কি দরকার? জানো, রেল স্টেশনে যদি বোমা ফাটে তাহলে অসংখ্য মানুষ মারা পড়বে। আমরা এটা হতে দিতে পারি না। পিঙ্কি, আমরা ওনাদের বাঁচাবো। কিন্তু আমরা পুলিশকে কি করে খবর দেব? আমাদের কাছে তো কোনো ফোনও নেই, আর আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। ডোন্ট ওয়ারি, আমার কাছে ফোন আছে। বাড়ি থেকে বেরোনোর সময় মা আমাকে দিয়েছিল। Yes, Mission Mission Old Old Temple. Temple. মোটু, তুমি ফোন নিকিকে দাও। নিকি, তুমি পুলিশকে সব খবর দাও আর লোকেশনও বলে দাও। ওই দেওয়ালের পিছনে গিয়ে ফোন করো। আমরা এখানেই আছি। ঠিক আছে। নিকি দেয়ালের পেছন থেকে ফোন করে পুলিশকে সব খবর দেয়। ওদিকে পুলিশ নিকির সাথে কথা বলছে আর এদিকে দুষ্কৃতীরা একটি বাক্সে বোমা ভরছে। পুলিশ পুরনো মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিকি ফোন করে 3 জনের কাছে চলে আসে। পুলিশ কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। আমাদের ততক্ষণ এখানেই লুকিয়ে থাকতে বলল। বাহ নিকি, ফোনটা সাইলেন্ট মোডে করে রাখো। দুষ্কৃতীরা নিজেদের মধ্যে কথা বলছে। আজ রেল স্টেশনটা উড়িয়ে দেব, কাল মার্কেটে বোমা রেখে দেব, আর পরশু মলে। যেখানেই ভিড় হবে ওখানেই বোমা রেখে দেব আমরা। হে ভগবান, কেমন মানুষেরা! কিছুক্ষণের মধ্যে ওখানে পুলিশ হাজির হয়ে যায় আর বলে, পুলিশ তোমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। চুপচাপ আমাদের কাছে ধরা দাও, নয়তো সবাই মারা পড়বে। 3 জন দুষ্কৃতী পুলিশের কাছে আত্মসমর্পণ করল। ততক্ষণে 4 জন বাচ্চা বাইরে বেরিয়ে এসেছে। পুলিশ বাচ্চাদের কাছে গিয়ে বলল, বাহ বাচ্চারা, আজ তোমাদের সাহসিকতার জন্য হাজার হাজার মানুষের প্রাণ বেঁচে গেল, আর 3 জন দুষ্কৃতী ধরা পড়েছে। সরকারের তরফ থেকে এই সাহসিকতার জন্য অনেক বড় পুরস্কার পাবে তোমরা। মিশন Mission ওল্ড Old টেম্পল Temple, স্যার। 4 জন বাচ্চা একসাথে বলে উঠল, জয় হিন্দ স্যার। ধূর্ত বুড়ি। একটা ছোট্ট গ্রামে শ্যাম নামে এক ব্যক্তি ছিল। ওর কাছে অল্প একটু জমি ছিল, যেখানে ও চাষবাস করে ওর নিজের পরিবারের লালন পালন করত। দেখো আমাদের ধানের ফসল কত ভালো হয়েছে। হ্যাঁ গো, এইবার আমরা আমাদের ফসলের গত বছরের থেকে বেশি টাকা পাবো। বাবা, তাহলে তো আমরা জমিদারের সব টাকা মিটিয়ে দিতে পারবো। হ্যাঁ, এইবার মনে হয় আমরা আমাদের বাকি টাকা মিটিয়ে সব জমি জমিদারের থেকে ফেরত নিয়ে নিতে পারবো, আবার অনেক ফসল ফলাতে পারবো। এইভাবে বেশ অনেক দিন কেটে গেল আর ফসল কাটার সময় হয়ে এলো। কিন্তু এ কি, হঠাৎ খুব বৃষ্টি হতে লাগলো। টানা 4 দিন ধরে অঝরে বৃষ্টি হলো। হে ভগবান, আমাদের সাথে এটা কি হয়ে গেল? আমাদের সব ফসল বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। এখন আমরা কি করব? আবার আগামী বছরের ফসলের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আগামী বছরের মাঝের সময়ের জন্য টাকাও তো নেই। হ্যাঁ, আমরা তো খুব আশা করে বসেছিলাম এই ফসলের ওপর, কিন্তু এখন ওটাও রইল না। এখন যে কি করব? শোনো, আমার এই মঙ্গলসূত্র বন্ধক দিয়ে টাকা নিয়ে এসো। না, আমি অন্য কোথাও থেকে টাকা জোগাড় করার ব্যবস্থা করছি। কিছুক্ষণ ভাবার পর শ্যাম বলল, তোমার মনে আছে কয়েক বছর আগে আমি আমার এক বন্ধু কিষানকে কিছু টাকা দিয়েছিলাম? ওর থেকে চেয়ে নিলে হয় না এখন? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তুমি তোমার বন্ধুকে টাকা দিয়েছিলে। যখন তোমার বন্ধুর দরকার ছিল তখন তুমি ওনার সাহায্য করেছিলে। এখন আমাদের ওনার সাহায্যের দরকার। ঠিক আছে, আমি কালই শহরের জন্য রওনা দেব, যাতে কাল সন্ধ্যের আগে সেখানে পৌঁছতে পারি। সকাল হতেই শ্যাম শহরে যাবার জন্য বেরিয়ে পড়ে, যেখানে ওর বন্ধু থাকে।
হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে যায়, কিন্তু শহর এখনো অনেক দূর। ও তখন অন্য একটা গ্রাম অবধি পৌঁছেছিল। শহর তো এখনো অনেক দূরে। এদিকে আমার যে খুব খিদে পেয়েছে, এখানেই কিছু খাবার পেলে ভালো হয়। পাশেই এক বাড়িতে আলো দেখা যাচ্ছিল। ওর মনে হলো ওখান থেকে কিছু খাবার পাওয়া যেতে পারে। এই মনে করে ও ওই বাড়ির দিকে এগিয়ে গেল। ও দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করল। ভেতরে কেউ আছেন? ঘরের ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে এসে বলল, কে তুমি? এত রাতে এখানে কেন এসেছো? মা, আমি অনেক দূর থেকে আসছি। আমার খুব খিদে পেয়েছে। কিছু খাবার পাওয়া যাবে কি? বাবা, এখন আমার কাছে কিচ্ছু খাবার নেই। মা, আমার খুব খিদে পেয়েছে। আপনার কাছে যা বেঁচে যাওয়া খাবার আছে আমাকে দিন, আমার তাতেই হবে। ঠিক আছে, আমার কাছে দুটো ডিম আছে, খাবে তুমি? হ্যাঁ, তাই দিন। আপনার এই সাহায্য আমি জীবনে কোনো দিন ভুলব না। ওই বুড়িমা ভিতরে গেল আর দুটো ডিম সেদ্ধ করে নিয়ে আসলো। শ্যাম ডিম খেয়ে খুব খুশি হলো। মা, আপনি আমাকে খাবার দিয়েছেন, এর বদলে আমি আপনাকে কি দেব? দুটো ডিমের তুমি আমাকে 5 টাকা দিয়ে দাও। মা, আমার কাছে তো এখন টাকা নেই। আমি একটু কাজে শহরের দিকে যাচ্ছি। কাল শহর থেকে ফেরার সময় আপনাকে টাকা দিয়ে দেব। আপনি আমার উপর ভরসা করুন। ঠিক আছে, তুমি শহর থেকে ফেরার সময় টাকা দিয়ে যেও। ঠিক আছে বলে শ্যাম ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ও শহরে ওর বন্ধুর বাড়ি পৌঁছে গেল। আরে এসো শ্যাম, অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। কি হয়েছে শ্যাম? আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। তুমি আমার সাথে খুলে কথা বলতে পারো। আমরা তো ছোটবেলার বন্ধু। কিষান, এবছর বৃষ্টিতে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। খুব লোকসান হয়েছে আমার। সামনের বছর ফসল ফলানোর জন্য বীজ কেনার টাকাও নেই। তুমি আমায় কিছু টাকা ধার দিতে পারবে? ধার? কি বলছো কি তুমি শ্যাম? তোমার মনে আছে একবার তুমি আমাকে কিছু টাকা ধার দিয়েছিলে? তখন আমার খুব দরকার ছিল। আমি এখনো ওই টাকা তোমাকে ফেরত দিইনি। না না, আমি ওই টাকা ফেরত নিতে আসিনি। আমি তোমাকে সাহায্য করতে পারলে খুব খুশি হব শ্যাম। আজ আমার কাছে যা কিছু আছে সব তোমার জন্য। তোমার দেওয়া টাকা দিয়ে আমি শহরে কাজ শুরু করতে পেরেছি। আর দেখো, আজ আমার কাছে সব কিছু আছে। কিষান শ্যামকে টাকা দেয়। ওই টাকা নিয়ে ও শহরে রাত কাটিয়ে পরের দিন গ্রামের জন্য রওনা দেয়। রাস্তায় ওর মনে পড়ে যায় যে ওকে বুড়িমাকে টাকা দিতে হবে। এই মনে করে ও বুড়িমার বাড়ি গিয়ে বলল, মা, কাল যখন আমি এখান থেকে যাচ্ছিলাম তখন আপনি আমাকে খেতে দিয়েছিলেন, কিন্তু তখন আমার কাছে তার টাকা ছিল না। আজ আমি টাকা দিতে এসেছি। আরে, একদিনে তোমার কাছে টাকা কোথা থেকে আসলো? আমি শহরে গেছিলাম এক বন্ধুর থেকে টাকা নিতে। এই বলে ও বুড়িমাকে সব কথা বলে দিল। সেই শুনে বুড়িমা বুঝতে পারল যে এর কাছে অনেক টাকা আছে। বুড়িমার লোভ হলো আর সে বলল, বাবা, তুমি আমাকে খুব কম টাকা দিচ্ছ। আমি যখন তোমাকে বলেছিলাম তখন এর মূল্য 5 টাকা ছিল, এখন এর মূল্য 500 টাকা। মা, 500 টাকা কি করে হলো? বাবা, তুমি যে ডিম খেয়েছো সেটা কোনো সাধারণ ডিম ছিল না, সোনার ডিম ছিল। আমি যদি ডিমগুলো সেদ্ধ না করতাম তাহলে আজ সেখান থেকে মুরগি হতো, আর কাল ওখান থেকে সোনার ডিম যা বিক্রি করে আমি 1000 টাকা পেতাম, বুঝেছো? এটা আপনি কি বলছেন মা? আপনাকে দেওয়ার মতো অত টাকা নেই আমার কাছে। আমি ফসলের বীজ কিনব বলে বন্ধুর থেকে টাকা ধার নিয়েছি। বুড়িমা শ্যামের একটা কথাও বিশ্বাস করল না। ওর বিচার করার জন্য গ্রামের প্রধানের কাছে নিয়ে গেল আর সব কথা খুলে বলল। এর বিচার কাল করব। আজ ওকে এই গাছের সাথে বেঁধে রাখা হবে, কাল এর ফয়সালা হবে। শ্যামকে চপালের একটা গাছের সাথে বেঁধে রাখা হলো। পরের দিন পুরো গ্রাম চপালের সামনে এসে হাজির হলো। শ্যামকেও ওখানে নিয়ে আসা হলো। আমাকে সব কিছু বলো, কি হয়েছে? শ্যামের সব কথা গ্রামের প্রধান শুনে বললেন, আমার আরো কয়েকটা দিন চাই এর বিচার করার জন্যে। তাও কতদিন লাগবে প্রধান মশাই? মাত্র 2-1 দিন।
কারণ গতকাল আমি চীনেবাদাম বপন করেছি। আগামীকাল ফসল তৈরি হয়ে গেলে ওটা কাটার কাজ শুরু হবে। পরশু বাজারে বেচতে হবে। প্রধান মশাই, এটা কি করে সম্ভব যে দুদিনে চীনাবাদাম তৈরি হয়ে যাবে? একদিনে যদি ডিম থেকে মুরগি আর মুরগি থেকে ডিম হতে পারে, তাহলে চীনেবাদাম কেন হবে না? এই কথা শুনে পুরো গ্রাম বুঝতে পারল যে বুড়িমা শ্যামকে ঠকানোর জন্য এমন কাজ করেছে। বুড়িমা নিজের ভুল বুঝতে পারে আর শ্যামের থেকে ক্ষমা চেয়ে বলে, বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। কোনো ব্যাপার নয় মা, আমি আপনাকে 5 টাকার বদলে 10 টাকা দিচ্ছি, কারণ আপনি আমাকে তখন খাবার খাইয়েছেন যখন আমার দরকার ছিল। এরপর শ্যাম গ্রামে ফিরে এলো এবং নিজের বউ আর ছেলেকে সব কথা খুলে বলল। কোনো ব্যাপার না, যার শেষ ভালো তার সব ভালো। অবশেষে প্রধানমশাই ন্যায় তো করলেন। হ্যাঁ, চলো আমরা এখন আমাদের দ্বিতীয় ফসল বপন করার কাজে লেগে যাই। দ্বিতীয় দিন শ্যাম বাজার থেকে নতুন বীজ আনতে যায়। তারপর কিছুদিনের মধ্যে স্বামী স্ত্রী মিলে বীজ বপন করার কাজ শুরু করে দেয়। কয়েক মাসের মধ্যে খুব সুন্দর ফসল তৈরি হয়ে যায়। পুরো গ্রামের মধ্যে সব থেকে ভালো ফসল। শ্যাম আর সুনিতা দুজন মিলে ফসলের কাটাই করে এবং বাজারে গিয়ে বেচে। এইবার খুব ভালো টাকা পায় ফসলের। দেখো কত বেশি টাকা পেয়েছি। এইবার আমরা আমাদের সব জমি ছাড়িয়ে নিতে পারবো। হ্যাঁ, আমাদের দুঃখের দিন শেষ হয়েছে এতদিনে। চলো আমি তাহলে জমিদারের এই টাকা দিয়ে বাকি জমি ছাড়িয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। এই বলে শ্যাম জমিদারের কাছে গেল। এই যে শ্যাম, শুনলাম তোমার এইবারের ফসল খুব ভালো হয়েছে। হ্যাঁ হুজুর। তাহলে তো তুমি এবার সব ধার মিটিয়েই দেবে মনে হয়। কি ঠিক বলছি তো? হ্যাঁ হুজুর, আমি টাকা সঙ্গে এনেছি। এটা বলে টাকা দেয়। তাহলে আজ তুমি এই বড় কাজটা করেই দিলে, হ্যাঁ? হুজুর, আমার জমির কাগজ। হ্যাঁ হ্যাঁ, সেটাও দিচ্ছি। এই নাও তোমার জমির কাগজ। ধন্যবাদ হুজুর। শ্যাম জমির কাগজ নিয়ে বাড়ি ফিরে এসে বলল, সুনিতা, রাজু, এই দেখো আমাদের জমির কাগজ আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের কাছে সব জমি চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমরা অনেক জমির মালিক। তাহলে বাবা তুমি আবার ট্রাক্টর কিনবে, তাই না? হ্যাঁ বাবা, ট্রাক্টরও কিনে নেব, কিন্তু তার আগে বাজার থেকে মিষ্টি কিনে আনছি। আজ অনেক দিন পর আমাদের ঘরে খুশি এসেছে যে। বাবা, আমিও তোমার সাথে বাজারে যাব। ঠিক আছে। শ্যাম আর রাজু দুজনে বাজারে গিয়ে মিষ্টি কিনে ফিরে আসে। দেখো আমি তোমার জন্য কি এনেছি। এটা বলে ব্যাগ থেকে একটা শাড়ি বের করলো। নতুন শাড়ি? কিন্তু আজকে তো কোনো উৎসব নেই গো। আমাদের জন্য তো আজই উৎসব। নিজের হাতে মিষ্টি নিয়ে সুনিতা আর রাজুকে খাওয়ায়। বাবা, আবার আমরা জমিতে কবে থেকে কাজ শুরু করতে পারি? ব্যাস কিছুদিনের মধ্যে, কিন্তু তুমি তোমার পড়াশোনা মন দিয়ে করো। চাষের কাজ আমি আর তোমার মা মিলে সামলে নেব। ঠিক আছে বাবা, কিন্তু আমিও মাঝে মাঝে তোমার সাথে আর মায়ের সাথে জমিতে যাব, যাতে পড়াশোনার সাথে সাথে ফসলেরও খবরাখবর থাকে। এ তো ভালো কথা। আমাদের ছেলে দেখো কত বুদ্ধিমান। এই বলে তিনজন মিলে মিষ্টি খেল। কিছুদিনের মধ্যে শ্যাম আর সুনিতা নিজেদের জমিতে নতুন বীজ বপন করে। দেখতে দেখতে নতুন ফসল তৈরি হয়ে যায় আর শ্যাম নতুন ট্রাক্টরও কিনে নেয়। পুরো গ্রামের মধ্যে শ্যামের ফসল সব থেকে ভালো হয়। কাহিনী ভূতের লাঠি। পিঙ্কি আর ওর মা বাবা রামনগরে থাকত। পিঙ্কির স্কুলের ছুটি চলছিল, তাই ও ঘরেই ছিল। মা, দারুণ গন্ধ বেরিয়েছে। কি বানিয়েছো তুমি? আমি তোমার জন্য লাড্ডু বানিয়েছি। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। লাড্ডু? কি মজা! হ্যাঁ, বেসনের লাড্ডু, তোমার খুব পছন্দের। কি মজা! আজ তো দারুণ মজা করব। ইয়ে ইয়ে ইয়ে! পিঙ্কি খুব খুশি হয়ে যায় আর নাচতে শুরু করে।
পিঙ্কির মা বলে, তুমি কি শুধু নাচবে নাকি লাড্ডুও খাবে? মা, আমি এই লাড্ডু আমার বন্ধু ঋতুর জন্য নিয়ে যাই। আমরা দুজনে একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। পিঙ্কি লাড্ডু নিয়ে ঋতুর বাড়ি যাওয়ার জন্য বেরোয়। রাস্তায় ও লাড্ডুর কথা জোরে জোরে বলতে বলতে যায়। রাস্তার ধারে গাছের ওপর বসে থাকা দুটো ভূত ওর কথা শুনতে পায়। কি মজা! আজ আমার মা দারুণ লাড্ডু বানিয়েছে। আহা, বেসনের লাড্ডু দারুণ! আজকে খুব মজা হবে। ওর কথা শুনে দুটো ভূত নিজেদের মধ্যে কথা বলতে থাকে। লাড্ডু, আরে বাহ, কতদিন হয়ে গেছে লাড্ডু খাইনি। মনে হচ্ছে আজ অনেক দিন পর লাড্ডু খেতে পাবো। কিন্তু লাড্ডু আমরা কি করে পাবো? ওর কাছে চেয়ে দেখা যাক, যদি দিয়ে দেয়। ঠিক বলেছ ভাই, দেখে তো খুব ভালো মেয়ে মনে হচ্ছে। এই সব বলে দুজন ভূত পিঙ্কিকে বলে, শোনো মেয়ে, ওদের দেখে পিঙ্কি খুব ভয় পেয়ে যায় এবং বলে, তোমরা কে? আমরা হলাম ভূত। ভয় পেও না, আমরা তোমায় কিচ্ছু করব না। আমাদের শুধু এই লাড্ডু দরকার। যদি তুমি আমাদের ওই লাড্ডু দাও, তাহলে আমরা তোমায় একটা জাদু বাটি দেব। জাদুর বাটি? হ্যাঁ, ওই বাটি থেকে তুমি যা খেতে চাইবে তাই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই নাও লাড্ডু। পিঙ্কি সব লাড্ডু ওই ভূতেদের দিয়ে দেয়। ভূতটা লাড্ডু খায় আর বলে, কি সুস্বাদু খেতে এগুলো। আমার মা বানিয়েছে। ভূত লাড্ডু খেয়ে পিঙ্কিকে একটা বাটি দেয়। এই নাও, এই জাদু বাটি। আমি এর কাছে কিছু চেয়ে দেখবো? হ্যাঁ নিশ্চয়ই, তোমার যা চাই একবার চেয়ে দেখো। পিঙ্কি বাটিটা নিজের হাতে নিয়ে বলে, বাটি, আমার রাবড়ি চাই। এই বলা মাত্র বাটি রাবড়িতে পুরো ভরে যায়। পিঙ্কি খুব খুশি হয় আর বলে, এটা তো দারুণ! এটা তো সত্যি জাদুর বাটি। আমি মাকে এটা দেখাবো। হ্যাঁ, আজ থেকে এই বাটি তোমার হলো। পিঙ্কি বাটিতে রাবড়ি নিয়ে ওখান থেকে চলে যায় আর দুজন ভূত নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কি ভালো মেয়ে ও। হ্যাঁ, ও আমাদের সব লাড্ডু দিয়ে দিল। এদিকে পিঙ্কি রাস্তায় এই ব্যাপারে খুশি যে ও ঋতুর জন্য রাবড়ি নিয়ে যাচ্ছে। ঋতুকে প্রথমে আমি রাবড়িটা খাওয়াবো, তারপরে এই বাটির কাছে লাড্ডু চাইবো, তারপর আমরা দুজনে লাড্ডুও খাবো। কিছুক্ষণ পর পিঙ্কি ঋতুর বাড়ি পৌঁছে যায়। ঋতু বলে, আরে পিঙ্কি, এটা কি এনেছো? রাবড়ি এনেছি, চলো খাওয়া যাক। আরে বাহ, আন্টি আজ রাবড়ি বানিয়েছেন? না, মা তো লাড্ডু বানিয়েছিল, রাবড়ি এই বাটিটা দিয়েছে। এটা কি বলছো? বাটি কখনো রাবড়ি দেয় নাকি? চলো আগে রাবড়ি খাই, তারপর বলছি। দুজন রাবড়ি খেয়ে নেয়। তারপর ঋতু বলে, রাবড়ি তো খেলাম, এবার তুমি যা বলছিলে যে এই বাটি রাবড়ি দিয়েছে সেটা করে দেখাও। হ্যাঁ হ্যাঁ, দেখো, এখন আমি লাড্ডু চাইবো। তারপর পিঙ্কি বাটিটা হাতে নিয়ে বলে, জাদুর বাটি, তাড়াতাড়ি আমাকে লাড্ডু দাও। পিঙ্কির এটা বলতেই বাটিতে লাড্ডু এসে যায়। ঋতু দেখে মনে মনে ভাবলো, আরে এই বাটিটা তো দারুণ, আমি যদি এই বাটিটা পেয়ে যাই তাহলে দারুণ হবে। দুজনেই লাড্ডু খায়। তারপর ঋতু পিঙ্কিকে বলে, পিঙ্কি চলো কিছুক্ষণ শুয়ে নি, এখন খুব রোদ আছে, সন্ধেবেলা বাড়ি যেও। না না, মা খুব বকবে। আরে কিচ্ছু হবে না, রোদে শরীর খারাপ হয়ে যাবে। পিঙ্কি ঘুমিয়ে পড়ে। ও ঘুমিয়ে পড়তেই ঋতু উঠে যায় এবং বাটি বদলে দেয়। কিছুক্ষণ পর পিঙ্কি ঘুম থেকে উঠে পড়ে। আচ্ছা ঋতু, আমি আসছি, অনেক দেরি হয়ে গেল, মা বাড়িতে অপেক্ষা করছে। পিঙ্কি বাটিটা নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়। ঋতু মনে মনে বলে, জাদু বাটিটা তো আমার কাছে, এখন আমি যা ইচ্ছে চাইতে পারি। এদিকে পিঙ্কি বাটি নিয়ে বাড়ি চলে আসে। এসেই মাকে বলে, মা দেখো আমি কি পেয়েছি, একটা জাদুর বাটি। কি জাদু বাটি? হ্যাঁ মা, এই দেখো। পিঙ্কি বাটিকে বলে, জাদুর বাটি, মায়ের জন্য গরম গরম রাবড়ি দাও। বাটিতে কিছুই এলো না। এ কি, মনে হচ্ছে অন্য কিছু বলতে হবে। পিঙ্কি আবার বাটিকে বলল, জাদুর বাটি, আমার রাবড়ি চাই। কিন্তু এইবারও বাটি খালি রইল। আরে পিঙ্কি, তুমি কি করছো? বাটি থেকে রাবড়ি কি করে আসবে? মা আমি সত্যি বলছি, এটা জাদুর বাটি, আমি নিজের কাছে রাবড়ি আর লাড্ডু চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। মনে হচ্ছে ওই ভূতগুলো আমাকে বোকা বানিয়েছে, আমার লাড্ডুও খেয়ে নিল আর আমাকে বোকাও বানালো।
এবার আমি ওদেরকে ছাড়বো না। পরের দিন সকালে পিঙ্কি ওই গাছটার কাছে যায় যেখানে ওই ভূতেরা ছিল। পিঙ্কিকে দেখে দুজন ভূত গাছ থেকে বেরিয়ে আসে আর বলে, আরে তুমি এসেছো, তাহলে বলো বাটির জাদু কেমন চলছে? কেমন জাদু? তোমরা আমার লাড্ডু খেয়ে নিলে আর আমাকে একটা বাজে বাটি ধরিয়ে দিলে। আমার লাড্ডু ফেরত দাও। এটা কি বলছো তুমি? এখন পেটে চলে যাওয়া লাড্ডু কি করে ফেরত দেব? সেসব আমি জানি না। আমার লাড্ডু বের করো, না হলে আমি তোমাদের দুজনকে খেয়ে নেব। দুজন ভূত খুব ভয় পেয়ে যায় আর পিঙ্কিকে বলে, আরে আমাদের খেও না, আমরা তোমার লাড্ডু ফেরত দিয়ে দেবো, কিন্তু তার আগে বলো তুমি বাটি নিয়ে এখান থেকে কোথায় গেছিলে? আমি এখান থেকে বাটি নিয়ে আমার বান্ধবী ঋতুর বাড়ি গেছিলাম। ওর বাড়িতে একটু ঘুমিয়ে তারপর আমার নিজের বাড়ি ফেরত গেছিলাম। আচ্ছা, এখন বুঝেছি। তোমার বন্ধু তোমার বাটিটা চুরি করেছে। কি? যা ইচ্ছে বলো না, তোমরা আমাকে আবার বোকা বানাচ্ছো। সত্যি বলছি, আমরা মিথ্যে বলছি না। কিন্তু আমি আমার বান্ধবীকে ভরসা করি, ও এরকম কাজ কখনোই করবে না। তো ঠিক আছে, আমি তোমাকে এই লাঠি দিচ্ছি, এটা তোমার বন্ধুর বাড়ি নিয়ে যাও আর একে শুধু বলবে, যাও লাঠি নিজের জাদু দেখাও, তারপর দেখো তুমি তোমার জাদু বাটি ফেরত পেয়ে যাবে। পিঙ্কি লাঠি নিয়ে ঋতুর বাড়ি যায় আর বাইরে থেকেই ডাকে, ঋতু, কোথায় তুমি? একবার বাইরে এসো। ঋতু বাইরে আসে আর পিঙ্কিকে বলে, কি হয়েছে? আমি জানতে পেরেছি তুমি আমার জাদুর বাটি চুরি করেছো। চলো আমার জাদুর বাটি ফেরত দাও। আরে না পিঙ্কি, আমি তোমার বাটি চুরি করিনি। ঠিক আছে, সেটা এক্ষুনি ধরা পড়বে। এই বলে পিঙ্কি লাঠিকে বলে, জাদুর লাঠি, যাও তোমার খেলা দেখাও। এটা বলতেই লাঠি ঋতুকে মারতে থাকে। ঋতু এদিক ওদিক পালাতে থাকে আর চিৎকার করতে থাকে, কিন্তু লাঠি ওকে মারতেই থাকে। আমাকে বাঁচাও পিঙ্কি, আমাকে ক্ষমা করে দাও। পিঙ্কি, আমি তোমার বাটি ফেরত দিয়ে দিচ্ছি, তুমি এই লাঠিটাকে থামাও, বাঁচাও। জাদুর লাঠি, থেমে যাও। লাঠি থেমে যায়। ঋতু পিঙ্কিকে জাদুবাটি ফেরত দিয়ে দেয়। পিঙ্কি খুশি হয়ে বাড়িতে ফিরে আসে আর তারপর নিজের মাকে বলে, মা, আমি বলেছিলাম না এটা জাদুর বাটি। আরে বাবা, তুমি আবার ওইসব শুরু করলে? দাঁড়াও মা, তুমি শুধু দেখো। তারপর পিঙ্কি বাটি থেকে রাবড়ি বের করে দেখায়। তখন তার মা দেখে খুশি হয়। দেখেছো মা, এটা জাদুর বাটি। আরে হ্যাঁ, তাই তো, এটা তো সত্যি সত্যি জাদু। কিন্তু তুমি এটা কোথায় পেলে? পিঙ্কি ওর মাকে সব কথা খুলে বলে, কি করে ওই ভূতেরা ওকে জাদুবাটি দিয়েছিল। জাদুবাটি নিয়ে পিঙ্কি আর সীমা খুব খুশি হয়। কাহিনী ৯টি পুতুল। বহু বছর আগে রতনগড় রাজ্যে চিত্রসেন নামক এক মূর্তিকার ছিলেন। ওনার তৈরি মূর্তি দেখলে খুব জীবন্ত মনে হতো। দেখে মনে হতো এখনই বোধহয় কথা বলবে। দূর দূরান্তে ওনার তৈরি মূর্তি নিয়ে আলোচনা করা হতো। দেশ বিদেশ থেকে ওনার তৈরি মূর্তি দেখতে আসতো। ওনার কারিগরি খুব অদ্ভুত ছিল। রাজ্যে ওনার খুব খ্যাতি ছিল। একদিন যখন দরবার বসেছে, তখন মহারাজা বললেন, আমি খুবই সন্তুষ্ট যে চিত্রসেনের মতো মূর্তিশিল্পী আমাদের দরবারে আছেন। ওনার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে আছে। উনি আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। ঠিক বলেছেন রাজামশাই, চিত্রসেনের মতো মূর্তি সৃষ্টিকর্তা আমাদের দেশে আর কেউ নেই। উনি আমাদের রাজ্যে আছেন, তা আমাদের জন্য খুব সম্মানের বিষয়। আজ আমি দরবার এই জন্য ডেকেছি যে আমি একটি বিষয়ে সমস্ত রাজসভাসদদের মতামত জানতে চাই। বলুন রাজামশাই, আপনি কি বলতে চান? আমাদের মূর্তিশিল্পী চিত্রসেন সম্পূর্ণ দেশে খ্যাতি অর্জন করেছেন। আমার ইচ্ছা যে চিত্রসেন আমাদের নবরত্ন উপাধিতে সামিল হন। বলুন মন্ত্রী মশাই, আপনার কি মতামত? রাজামশাই, একদম উচিত কথা বলেছেন আপনি। আমাদের রাজ দরবারের জন্য এটা অতি গর্বের কথা হবে। সমস্ত রাজ দরবারিগণ নিজের নিজের মতামত দিলেন। রাজামশাই বললেন, চিত্রসেন মশাই, আজ থেকে আপনি আমাদের নবরত্নের মধ্যে একজন। রাজামশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে চিত্রসেনের সম্বন্ধে আলোচনা আরও বেড়ে যেতে লাগলো। চারিদিকে চিত্রসেনকে নিয়ে চর্চা হতে শুরু করলো। রতনগড়ের প্রজাদের নিজেদের মূর্তিকারের উপর খুব গর্ব হতো। এমনই একদিন কিছু লোকজন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। জানো, চিত্রসেনকে রাজামশাই নিজের নবরত্নে জায়গা দিয়েছেন। হ্যাঁ ভাই, রাজামশাই একদম ঠিক করেছেন। আমাদের চিত্রসেন দেশে বিদেশে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছেন।
এইরূপ চারিদিকে চিত্রসেনকে নিয়ে চর্চা হতে লাগলো, কিন্তু ধীরে ধীরে চিত্রসেন অহংকারী হয়ে উঠল। উনি রাজ দরবারীদের সাথেও অহংকারের সাথে কথা বলতো। একবার রাজ দরবারে কিছু বিষয় নিয়ে চর্চা হচ্ছিল। চিত্রসেন মশাই, আপনিও এই বিষয়ে কিছু মতামত দিন। আপনি কি বলেন? মন্ত্রীমশাই, এই বেকার বিষয়ে আমার কোনো মতামত নেই। আর এমনিতেও এটা আমার কাজ না। আমার সময়ের অনেক মূল্য আছে। আমি এখন আসি। চিত্রসেন রাজামশাইকে প্রণাম করে ওখান থেকে প্রস্থান করেন। মন্ত্রী আর বাকি রাজদরবারীদের চিত্রসেনের ওইভাবে চলে যাওয়া পছন্দ হলো না। মহারাজ, চিত্রসেনের এইরকম এখান থেকে চলে যাওয়া উচিত হয়নি। এতে রাজ দরবারের অপমান হয়। মন্ত্রীমশাই, আপনি চিন্তা করবেন না। চিত্রসেন একজন শিল্পী মানুষ এবং শিল্পীদের মেজাজ এমনই হয়ে থাকে। আপনি ওনার কথায় কিছু মনে করবেন না। রাজামশাইয়ের কথা শুনে মন্ত্রীমশাই এবং রাজদরবারীগণ শান্ত হয়ে যান, কিন্তু এদিকে চিত্রসেন দিন দিন আরও অহংকারী হয়ে উঠলেন। একবার এক ব্যক্তি চিত্রসেনকে গিয়ে বললেন, চিত্রসেন বাবু, আমি মা দুর্গার একটা মূর্তি বানাতে চাই। দেখুন কেশববাবু, দেবী দেবতাদের মূর্তি বানানোর জন্য অনেক মূর্তিকার আছেন। এর জন্য আমার কাছে আসার কোনো দরকার ছিল না। আপনি ঠিকই বলেছেন, মূর্তি শিল্পী তো অনেক পাওয়া যাবে, কিন্তু আপনার মতো মূর্তি কেউ বানাতে পারবে না। সে ঠিক আছে, কিন্তু আমার কাছে এখন সময় নেই। আমাকে কাল মূর্তি বানাতে হবে। যখন আমার কাছে সময় হবে তখন আসবেন। কেশব নিরাশ হয়ে চলে যান। ওদিকে স্বর্গরাজ্যে যমরাজ এইসব দেখেন আর বিশ্বকর্মাকে বললেন, এটাই তো মনুষ্য জাতির সবথেকে বড় খারাপ গুণ, যে যত ধনসম্পত্তি পায় সে ঠিক ততটাই অহংকারী হয়ে ওঠে। তাহলে কি আমাদের ওকে স্বর্গে আনা উচিত? চিত্রসেনের আচরণ দেখে মনে হচ্ছে ওর পৃথিবী লোকে সময়কাল পূর্ণ হয়েছে। ও এখন নিজের অহংকারের সামনে আর কিছুই দেখতে পাচ্ছে না। তাহলে আমাকে এখন ওর অহংকার ভেঙে ওকে এখানে আনতেই হবে। যমরাজ চিত্রসেনকে স্বর্গে নিয়ে যাওয়ার রাস্তা বের করতে থাকেন, আর এইদিকে এই বিষয়ে অজানা চিত্রসেন রাজদরবারে বসে আছেন। আজ আমাদের দরবারে বিশ্ববিজ্ঞানী স্বামীজি উপস্থিত হয়েছেন। আমাদের রাজ্য আজ ধন্য হয়ে গেছে। রাজামশাই, আমি একজন সাধারণ ব্যক্তি। ঈশ্বরের থেকে যে জ্ঞান আমি পাই তা সাধারণ মানুষকে দিই। স্বামীজি, আপনার ভবিষ্যৎবাণী আজ অবধি ভুল হয়নি। আপনি বলেছিলেন যে এই রাজ্য একদিন মহান এক মূর্তিশিল্পী পাবে, তাও সত্যি হয়েছে। আমিও খুব সন্তুষ্ট রাজামশাই। আপনার সব মনোকামনা পূরণ হোক। আমার আশীর্বাদ আপনার সাথে আছে। এরপর মন্ত্রীমশাই স্বামীজিকে বলেন, স্বামীজি, আমার ভবিষ্যৎ বলুন। আপনার কীর্তি চতুর্দিকে ছড়াবে। সমস্ত দরবারীগণ এক এক করে স্বামীজির কাছে নিজেদের ভবিষ্যৎ জানতে লাগলেন, কিন্তু চিত্রসেন নিজের স্থানে বসে আছেন, যেন ওর কিছুই যায় আসে না যে ভবিষ্যতে কি হবে। তখন রাজামশাই বললেন, চিত্রসেন মশাই, আপনি কি আপনার ভবিষ্যৎ জানতে ইচ্ছুক নন? রাজামশাই, আমি আমার ভবিষ্যৎ নিজেই তৈরি করি। আজ অবধি আমি যা কিছু পেয়েছি তা আমার পরিশ্রমের ফলেই পেয়েছি। আমার ভবিষ্যৎ অন্য কেউ বলতে পারবে না। এই কথা শুনে রাজামশাই এবং বাকি সব দরবারীগণদের খারাপ লাগে, কিন্তু স্বামীজি হেসে বললেন, আপনি একেবারে ঠিক বলেছেন যে আপনার ভবিষ্যৎ আপনি বানাবেন, কিন্তু আপনি কি জানেন যে আপনার ভবিষ্যতে কি হতে চলেছে? হ্যাঁ, আমি জানি। ভবিষ্যতে আমি এর থেকে বেশি সফল হব। দেশ বিদেশে আমারই চর্চা হবে। অঢেল সম্পত্তি হবে আমার। দেশ বিদেশে তো আজও আপনার চর্চা হয়। অঢেল সম্পত্তি তো আজও আছে আপনার কাছে। আমি আপনাকে এমন কিছু বলতে পারবো যা আপনি জানেন না। এমন কি বলতে পারবেন যা আমি জানি না? একটু বলুন তো। তার জন্য আমাকে আপনার হাতের রেখা দেখতে হবে। যে চিত্রসেন মশাই, আমি চাই আপনি স্বামীজিকে নিজের হাত দেখান। রাজামশাইয়ের কথা চিত্রসেনকে মানতে হয়। উনি নিজের হাত স্বামীজিকে দেখালেন। স্বামীজি হাত দেখে বললেন, অনর্থ হবে। কি হলো স্বামীজি, আপনি কেন এমন বলছেন? রাজামশাই, আমি দেখতে পাচ্ছি যে আজ থেকে 21তম দিনে চিত্রসেন মশাইয়ের মৃত্যু হবে। এ কথা শুনে দরবারে সবাই চুপ হয়ে যায়। এ কি বলছেন স্বামীজি? আমি ঠিকই বলছি রাজামশাই। আজ থেকে 21তম দিনের মধ্যরাতে চিত্রসেন মশাইয়ের মৃত্যু যোগ আছে। এই কথা শুনে চিত্রসেনও ভয় পেয়ে যান, কিন্তু অহংকারের সাথে বলেন, আমি আপনার কথা মানতে পারছি না। আমি একদম সুস্থ। তাহলে এমন যোগ কি করে হতে পারে? আমি তাই বলেছি যা আপনার রেখাতে লেখা আছে।
স্বামীজি চলে গেলেন। ধীরে ধীরে দিন কাটতে লাগলো, কিন্তু যেমন করে দিন কাটতে লাগলো চিত্রসেনের ভয়ও বাড়তে লাগলো। উনি যমরাজকে বোকা বানানোর জন্য একটা ফোন দিয়ে আঁটলেন। আমার মৃত্যু এত সহজে হবে না। আমার নাম হলো চিত্রসেন, আমার ভবিষ্যৎ আমি নিজে লিখব। এই ভেবে ও নিজের আদলে 9টি পুতুল তৈরি করলেন, আর 21তম দিনে ওদের নিজের শোয়ার ঘরে নিজের সাথেই শোয়ালেন। সবগুলো একই রকম দেখতে ছিল। এদের মধ্যে আসল চিত্রসেনকে চিনতে পারা অসম্ভব ছিল। আমি এবার এদের মাঝে আরাম করে শুয়ে পড়ি। যমরাজ যখন আসবেন তখন আমার বদলে এদের মধ্যে কাউকে নিয়ে যাবেন। নিজের অহংকারে মত্ত চিত্রসেন শুয়ে পড়ে। যমরাজ যখন নিতে আসেন তখন একই রকম 10টা চিত্রসেনকে দেখে অবাক হয়ে যান। কি 10টি চিত্রসেন? এদের মধ্যে আসল চিত্রসেনকে? এ তো দেখছি খুব সমস্যা হয়ে গেল। যদি আমি ভুল চিত্রসেনকে নিয়ে যাই তাহলে যে মহাবিপদ। যমরাজ কিছুক্ষণ চিন্তা করলেন। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে আর বলেন, আমাকে বোকা বানানোর জন্য খুব ভালো ফোন দিয়ে এঁটেছিলে চিত্রসেন, কিন্তু তোমার মূর্তিগুলির মধ্যে তুমি একটা ভুল করে ফেলেছো, আর ওই ভুল আমি ধরে ফেলেছি। ভুলের কথা শোনামাত্র চিত্রসেন উঠে বসল, কারণ ওর সহ্য হলো না যে ওর বানানো মূর্তিতে কেউ ভুল ধরবে। তাই জিজ্ঞেস করল, কি ভুল শুনি? চিত্রসেন, তোমার সব থেকে বড় ভুল হলো তোমার অহংকার। আজও তুমি ওই ভুলটাই করলে। আজ যদি তুমি না উঠতে তাহলে আমি কখনো জানতে পারতাম না যে আসল চিত্রসেন কে। তোমার অহংকারই তোমার মৃত্যুর কারণ হলো। এখন চলো আমার সঙ্গে। তারপর যমরাজ চিত্রসেনকে নিজের সাথে নিয়ে গেলেন। এই জন্যই বলা হয় অহংকার ভালো নয়।